আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন এবং ইরানি প্রতিনিধি দল অলরেডি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছেছে এবং ইসলামাবাদ ঘিরে কঠোর নিরাপত্তা। ইসলামাবাদের ভিআইপি এলাকা পুরো জনশূন্য করে ফেলা হয়েছে। এর কারণ হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা খুবই স্ট্রং, তারা হয়তো ইরানি নেতাদেরকে হত্যার চেষ্টা করতে পারে এবং ইসরায়েলেরই অভ্যাস রয়েছে। সুতরাং কে যে সাধারণ নাগরিক আর কে যে মোসাদের এজেন্ট এটা নির্ধারণ করা মুশকিল, এজন্য চলাচল অত্যন্ত সীমিত করে ফেলা হয়েছে। এই আর ওদিকে একটা খবর হচ্ছে যে ইরান যখন ঘোষণা করলো যে হরমুজ প্রণালী ওপেন করে দিবে, তখনই আমাদের বাংলাদেশের জাহাজ জয়যাত্রা, বাংলা জয়যাত্রা নাকি যেন নাম, তারা রওনা করেছে যে তারা হরমুজ পার হবে। তখন ইরানি রিপাবলিকান গার্ড এই জাহাজকে আটকে দিয়েছে, বলেছে তোমরা আমেরিকার দোসর, তোমাদেরকে পার হতে দেব না। অথচ আমরা তো জানতাম যে ইরান বাংলাদেশ বন্ধু, এখন বাংলাদেশ হয়ে গেল আমেরিকার দোসর, এখন এই জাহাজকে আটকে দিয়েছে। অথচ পাকিস্তানি জাহাজ, চীনা জাহাজ, স্প্যানিশ জাহাজ, ফ্রান্সের জাহাজ, ওগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে। আচ্ছা, পাকিস্তানের চেয়ে বড় বন্ধু কি এই মুহূর্তে আমেরিকার কেউ আছে? নাই তো। পাকিস্তান আমেরিকা খুবই ঘনিষ্ঠ, সেই পাকিস্তানি জাহাজ কিন্তু হরমুজ পার হয়ে যাচ্ছে, আর বাংলাদেশি জাহাজ আটকে আছে। কেন আটকে আছে? আমাদের সেই বিখ্যাত ভাড়ায় চালিত পররাষ্ট্রমন্ত্রী, যিনি তার মুখটা বন্ধ রাখতে পারলেন না। প্রথম আমেরিকা হামলা চালিয়েছে ইরানে, তারপর ইরান পাল্টা হামলা চালাইছে আমেরিকাতে এবং মধ্যপ্রাচ্যে। এখন বাংলাদেশের প্রচুর লোক থাকে আমেরিকাতে, প্রচুর লোক থাকে মধ্যপ্রাচ্যে, যারা রেমিটেন্স পাঠায়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু হামলা তো চালিয়েছে আগে আমেরিকারে ভাই। কাজে এই পরিপ্রেক্ষিতে আপনি মুখটা বন্ধ রাখেন, তাই তো হয়ে গেল। সব ব্যাপারে তো কথা বলতে হয় না। উনি উল্টা বিবৃতি দিলেন যে মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আমরা তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, বাস হয়ে গেল কাজ। এই হচ্ছে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী। এখন আমাদের যা আটকে আছে হরমুজ প্রণালীতে, আমরা আমেরিকার দোষর। অন্যদিকে শুনলাম এক যুবদল নেতা ঢাকার মানবিক ডাক্তার ডক্টর কামরুল হাসান, যিনি 2000 কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন বিনা পয়সায়, তার কাছ থেকে চাঁদা নিয়েছে। এখন এগুলো বললেই বিএনপির একদল নেরি আছে না, নেরি, ওই নেরি আমাকে গালিগালাজ করে ফেসবুকে। এরা আবার ওই টার্গেট করেছে এলাকার কাউন্সিলর হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। তো আমারে গালি দিয়ে যদি তোমরা মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর হতে পারো, হও, সমস্যা তো নাই কোনো। এগুলো আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের পাতি নেতারা আমাকে গালি দিত। পরে দেখতাম যে ঠিকই স্থানীয় নির্বাচনে সে আবার ওই কাউন্সিলর পদে দাঁড়াইছে। যত বেশি গালি দিবে তত বেশি নাকি আমাকে গালি দিলে নাকি তার মানে দলের ভিতর জনপ্রিয়তা বাড়ে। তো বিএনপি ওই একই পথ ধরতেছে, একদম 100% আওয়ামী লীগের মতো, কোনো পার্থক্য নেই। সংসদের ভিতরে, সংসদের বাইরে, সব জায়গায়। যাই হোক, এগুলো অপ্রাসঙ্গিক। আমরা ফিরে আসি ইরান আমেরিকা যুদ্ধের আলোচনায়। তো বিশ্বের বড় বড় যত মিডিয়া আছে সব পাকিস্তানে ভিড় করতেছে এই আলোচনার খবর সংগ্রহ করার জন্য, এক্সেপ্ট ইসরায়েল। পাকিস্তান ইসরায়েলের সাংবাদিকদেরকে অ্যালাউ করে না, কারণ পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয় না। সুতরাং ইসরায়েলের কোনো মিডিয়া পাকিস্তান অ্যালাউড না, এবং তারা আসেও নাই। বাদ বাকি বিশ্বের সমস্ত মিডিয়া তারা পাকিস্তানে আসছে এই সংবাদ কভার করার জন্য। এবং ইরানের যে টিম, ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি, এই দুইজনকে পাকিস্তান ভিআইপি সংবর্ধনা দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দুইজন গিয়ে একদম ভিআইপি সংবর্ধনা, লাল গালিয়া সংবর্ধনা দিয়ে তারা নিয়ে এসেছে। এবং পাকিস্তান ইরান যে ভাই ভাই ভালো সম্পর্ক, এটা আবারও প্রমাণিত হবে। এবং ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাচি, তিনি এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে খুবই জনপ্রিয়। তার কথাবার্তা, উপস্থাপনা, এবং তিনি কিন্তু ব্রিটিশ পিএইচডি হোল্ডার, সুতরাং একজন শিক্ষিত মানুষও বটে। তার জেস্টার, তার ভদ্রতা, এগুলো সব কিন্তু বিশ্বের সবার মন জয় করে নিয়েছে। এবং তাকে এখন বলা হচ্ছে যে ফাদার অফ ডিপ্লোমেট, মানে ডিপ্লোমেটদের বাবা, সমস্ত বিশ্বের ডিপ্লোমেটদের বাবা হচ্ছে এই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি। তো আমেরিকা নিয়ে আসছে প্রায় 300 জনের একটি টিম, যার বেশিরভাগই সিকিউরিটি পার্সোনেল, কারণ আমেরিকা এই পাকিস্তানি সিকিউরিটি পার্সোনালদের উপর নির্ভর করে না। হ্যাঁ, তো নিজেদের সিকিউরিটি টিম বেশি নিয়ে আসছে, আর বেশিরভাগই ট্রাম্পের মনোনীত প্রার্থী, একজন হচ্ছে ট্রাম্পের জামাতা। পক্ষান্তরে ইরান নিয়ে আসছে 70 জনের টিম। 70 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে আলোচক এবং অফিস সহকারী, যারা ওই যে কাগজপত্র দেখো ভালো করবেই, কিন্তু সিকিউরিটি টিম নিয়ে আসে নাই। ইরান পাকিস্তানের সিকিউরিটি টিমকে বিশ্বাস করে যে পাকিস্তান আমাদেরকে নিরাপত্তা দিবে। তো এই 70 জন একদিকে খুবই প্রফেশনাল, বয়স্ক এবং উচ্চশিক্ষিত, পক্ষান্তরে 300 জন। এর ভিতরে যারা যারা আলোচনা করবে তারা বেশিরভাগই হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, নন পিএইচডি, সাধারণ, মানে এরা আসলে ট্রাম্পের মনোনীত, কারণ তারা ওই ট্রাম্পের আদর্শে বিশ্বাস করে, এটা হচ্ছে ওদের যোগ্যতা। এখন আমেরিকা শক্তিশালী দেশ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইরানি আলোচকরা এই মার্কিন আলোচকদের চাইতে অনেক অভিজ্ঞ, এতে কোনো সন্দেহ নাই। এখন মজার ব্যাপার হচ্ছে যে আলোচনা মানেই আমরা বুঝি যে বড় টেবিল থাকবে, এক পক্ষ টেবিলের ওই পাশে বসবে, আরেক পক্ষ টেবিলের এই পাশে বসবে, আর টেবিলের একদম মাথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের সেনাপ্রধান বসবে, তারপর দুই পক্ষ
কথা বলবে। এখন আবার শুনতেছি বিষয়টা তা না, এখন শুনতেছি দুই পক্ষ নাকি দুই রুমে বসবে। এক রুমে বসবে ইরানের আলোচনাকারীরা, আরেক রুমে বসবে আমেরিকার আলোচনাকারীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এই দুই রুমের ভিতর শুধু দোচ্ছাপ করবেন, একজনের কথা আরেকজনকে নিয়ে দিবেন, তার কথা এখানে নিয়ে আসবেন। তো সেটা হলে আসলে মুখোমুখি বসা কি দরকার ছিল? সেটা হলে তো ওই টেলিফোনেই কথা বলা যেত, তাই না? তাহলে বোঝা গেল যে এখনো কিন্তু সন্দেহ অবিশ্বাস দূর হয়নি, যে এত সন্দেহ অবিশ্বাস যে মুখামুখি বসতেও তারা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। কিভাবে একজন আরেকজনের চোখ রেখে কথা বলবেন? বিষয়টা স্ট্রেঞ্জ না? এখন আমেরিকার 15 দফা বনাম ইরানের 10 দফা। ইরানের 10 দফা কিন্তু প্রাথমিকভাবে আমেরিকা এক প্রকার মেনে নিয়েছিল, কারণ আমেরিকা বলেছিল যে এই 10 দফার উপর আমরা কথা বলতে পারি, এটা আসলে আলোচনা করার মতো 10টা পয়েন্ট, এটা কিন্তু ট্রাম্প বলেছিল। এখন ট্রাম্প এটা আসলেই বলেছিল নাকি চাপে পড়ে বলেছিল? কারণ তিনি বলেছিলেন পুরো সভ্যতাকে ধ্বংস করবেন, মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল, তখন তিনি সভ্যতা ধ্বংস করতে পারেন না। এই কারণে তিনি পাকিস্তানকে ফোন করে বলেছেন, একটা প্রপোজাল পাঠাও, আমি অ্যাকসেপ্ট করি, তাই আর আমার এই সভ্যতা ধ্বংস করা লাগবে না, তাই না? তো তিনি বলেছেন যে এই 10 দফার উপর কথা চলতে পারে, এই হিসাবেই আর কি তারা এখন বসেছে। এখন এই 10 দফা আসলে কতটুকু মানবে কি মানবে সেটা আমি জানি না, তবে যদি কোনো চুক্তি হয়েই যায় তাহলে এটা হবে পাকিস্তানের খুব একটা বড় সফলতা, এবং বিশ্বের ইতিহাস পুরো পাল্টে যাবে। আগামী 100 বছরের যে ইতিহাস সেটা নতুন ভাবে লেখা হবে, এবং সেখানে মার্কিন আধিপত্যবাদ আর এই নতুন পৃথিবীতে থাকবে না। এবং ট্রাম্প যে খুবই মানে রেস্টলেস হয়ে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে চুক্তি করার জন্য, তিনি আর পারতেছেন না যুদ্ধ করতে। যুদ্ধ মানে ঘরের ভিতরে ঘরের বাইরে সব জায়গায় সবাই তার বিরুদ্ধে। এটা তার ওই ট্রুথ সোশ্যালের পোস্ট দেখলেই বোঝা যায়। তিনি লিখেছেন যে ইরানিরা যেন বুঝতেই পারতেছে না যে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বিশ্বের কাছ থেকে স্বল্প মেয়াদী চাঁদাবাজি করা ছাড়া তাদের হাতে আর কোনো তাস নেই। আজ তারা বেঁচে আছে শুধু আলোচনার জন্যই, মানে তারা বেঁচে আছে শুধু আলোচনা করার জন্য আমেরিকার সঙ্গে, না হলে তারা মারা যেত। তার একটু তিনি লিখেছেন যে ইরানিরা যুদ্ধ করার চেয়ে ভুয়া সংবাদ মাধ্যম সামলানো এবং জনসংযোগ তৈরিতে বেশি পারদর্শী। মানে ইরান নাকি প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা কথা ছড়ায়। আবার লিখেছেন হরমুজ প্রণালী দিয়ে তেল যেতে দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজে কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন। আমাদের মধ্যে এমন কোনো চুক্তি নেই। তার একটু লিখেছেন যে খবর পাওয়া যাচ্ছে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ট্যাঙ্কারগুলোর কাছ থেকে মাসুল নিচ্ছে। তারা যেন এমনটা না করে, এবং যদি করেও থাকে তবে তা যেন এখনই বন্ধ করে, ইতি প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। কিন্তু যেই 10 দফা দিয়েছিল ইরান এবং আমেরিকা বলছিল আচ্ছা এটা প্রাথমিকভাবে আমরা এটা নিয়ে আলোচনা করব, সবগুলো প্রস্তাবই ভালো, সেখানে কিন্তু লেখা ছিল হরমুজ প্রণালী থেকে ইরান টোল নিবে। তখন মেনে নিলেন কেন? এখন আবার বলতেছেন যে যে যেন বন্ধ করে, আবার বলতেছেন যে এমন কোনো চুক্তি আমাদের সঙ্গে হয়নি হরমুজ প্রণালী নিয়ে। ট্রাম্প কিন্তু একই মুখে দুই কথা বলতেছে, যদিও এটা তার পুরানো অভ্যাস, এটা তো নতুন না। তো এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম ভাই তিনি একটা পোস্ট করেছেন, আমি সবসময় তার পোস্ট করি, আজকেও পড়তেছি। তিনি লিখেছেন যে ইরানের পার্লামেন্টের স্পিকার ঘন্টা দুয়েক আগে টুইট করে লিখেছেন যে লেবাননে যুদ্ধবিরতি না হলে এবং ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া না হলে আমেরিকার সঙ্গে আলোচনা করা সম্ভব নয়। জব্দকৃত সম্পদ বলতে মূলত তিনি ক্যাশ টাকা বুঝিয়েছেন। ইরানের উপর যখন আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল তখন ইরানের অনেক টাকা আমেরিকা এবং এর মিত্র দেশরা জব্দ করে রেখেছিল, কারণ ওই যে ডলারের আধিপত্য। আগামীকাল মূল আলোচনার আগে আজকে তিনি যখন এই টুইট করেছেন, এর কয়েক ঘন্টা আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। রওনা হওয়ার আগে তিনি বলেছেন যে ইরানিরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় বসে আমেরিকা হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। যেহেতু এর আগে দুইবার ইরানিরা আমেরিকার সাথে আলোচনা করেছিল এবং ওই দুইবারই আলোচনা মাঝপথে আমেরিকা ইরানে বোমা ফেলেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে, এবার মনে হচ্ছে ইরানিরা খুবই সতর্ক এবং এবারকার খেলাটা বোধ করি ইরানিরাই খেলতেছে। আল জাজিরা রিপোর্টার আলী হাশেম কিছুক্ষণ আগে ইরান থেকে জানিয়েছে যে 3 ঘন্টা আগেও স্পিকার ইরানেই ছিল, মূল আলোচক দল ইরান ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে গিয়েছে বলে তখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, যদিও পরবর্তী জানা গেছে আসলে গিয়েছে। এর মাঝে স্পিকারের এই টুইট, দেখা যাক আগামীকাল আলোচনা হয় কিনা, কিংবা হলে কতটুকু আগায় সেটাও দেখার বিষয়। হরমুজ প্রণালী দিয়ে এখনো জাহাজগুলো ঠিকভাবে যাতায়াত করতে পারতেছে না। এদিকে ফ্রান্সের নিউজ এজেন্সি আজকে একটি রিপোর্ট করে বলেছে ইরানের পার্লামেন্টে হরমুজ দিয়ে পার হওয়া জাহাজগুলোকে ইরানের কারেন্সিতে টোল পরিশোধ করার প্রস্তাব পাশ করেছে। তার মানে পার্লামেন্টে অলরেডি প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। ভাবা যায় ইরান এখন নিজেদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে। দেশগুলোকে এখন ডলার বিক্রি করে ইরানের কারেন্সি কিনতে হবে টোল পরিশোধ করার জন্য। যদি এটি বাস্তবে রূপ নেয়
তাহলে এর প্রভাব কেমন হবে সেটি বোঝাতে গিয়ে আমেরিকান অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি সাক্স বলেছেন যে আমেরিকান ডলারকে এড়িয়ে যাওয়া হবে, যেই ডলার সিস্টেমের মাধ্যমে আমেরিকা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করে সেই প্রভাব কমে যাবে। এরপর তিনি বলেছেন যে এতে ইরান শুধু এক্সট্রা ইনকামই করবে না, ইরানের কারেন্সি অনেক শক্তিশালী হয়ে যাবে, ডলারের প্রভাব কমে যাবে এবং যে কোনো ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরান খুব সহজেই এড়িয়ে চলতে পারবে এবং ভূরাজনৈতিকভাবে ইরান একটি শক্তিশালী দেশ হিসাবে আবির্ভূত হবে। অথচ চিন্তা করে দেখেন 3 দিন আগেই ট্রাম্প বলেছিল যে পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। এখন সেই ট্রাম্প নেতানিয়াহুকে অনুরোধ করতেছে ইসরায়েল যেন লেবাননে হামলা বন্ধ করে, যাতে ইরানের সাথে যুদ্ধবিরতিটা কার্যকর হয়। গত রাতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটা বিশাল পোস্ট করেছে এবং যুদ্ধ শুরু হবার পর এত বড় পোস্ট সে আর করে নাই। এই পোস্টে সে তার দলের সমর্থক যারা তাকে এইবার ক্ষমতা আসতে সাহায্য করেছে তাদের সমালোচনা করেছেন। কেন করেছেন? কারণ তারা এই যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিশাল পোস্টে তিনি অনেকের নাম ব্যবহার করেছেন, এর মাঝে ছিল টাকার কালসন এবং মার্জারি টেলর গ্রিন। সে বলেছে যে এদের কথার কেউ এখন আর মূল্য দেয় না, কেউ এদেরকে ডাকেও না, আমি ফোন করলেও ধরি না, ফিরতি ফোনও করি না, এরা এখন বাতিলের খাতা। মানে ট্রাম্প বলতেছে নাকি যে আমি এদেরকে মূল্যায়ন করি না, এরা ফোন করলেও ধরি না, ফিরতি ফোনও করি না, এগুলো বাতিল করে দিছি। তার এই পোস্ট পড়ে আমিনুল ইসলাম ভাবতেছিল যে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট, যাদের নাম ধরে ধরে সোশ্যাল মিডিয়াতে বিশাল পোস্ট করে লিখে যে এদেরকে কেউ মূল্য দেয় না, তাদের কারো কি মূল্য দেওয়া দরকার আছে? নাই তো। খোদ ট্রাম্পই তো দিচ্ছে, ট্রাম্পই তো তাদের নাম লিখে লিখে বলতেছে যে ওদের কেউ মূল্য দেয় না। এরপর দেখি সিএনএন মার্জারি ট্রেলর গ্রিনের সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে ট্রাম্প বলতেছে যে তোমাকে নাকি সে মূল্যায়ন করে না, তুমি ফোন করলেও ধরে না, তোমার নাকি কোনো দামি নেই, তো ট্রাম্পের এই পোস্ট নিয়ে তোমার মন্তব্য কি? উত্তরে সে বলেছে যে আমি একসময় ট্রাম্পের সাপোর্টার ছিলাম, কিন্তু যে একটা আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলতে পারে, যে আমার নাম লেখার সময় গ্রিনের জায়গায় ব্রাউন লিখে ব্যঙ্গ করতে পারে, তার মতো সাম্প্রদায়িক মানুষ কি করে এখনো আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকে? কেন তাকে অপসারণ করা হচ্ছে না? অথচ এই গ্রিন কিন্তু ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে আজ কাতারের রাজধানী দোহাতে বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে I am fed up with the fact that families across the country see their bills go up and down because of the action of Trump. সোজা কথা হচ্ছে যে ট্রাম্পের জন্য এই পৃথিবীতে বসবাস করা পরিবারগুলোকে বাড়তি বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে হচ্ছে। এতে এই পরিবারগুলো বিরক্ত। বোঝাই যাচ্ছে ইংল্যান্ড আর আমেরিকার সঙ্গে নাই। এদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের আলোচনা শুরু হওয়ার কথা, সেখানে ফ্রান্সেরও থাকার কথা ছিল, কিন্তু নেতানিয়াহু বলতেছে যে ফ্রান্স এই আলোচনায় থাকতে পারবে না। এরপর সে ইসরায়েলে থাকা স্পেনের এক কূটনীতিকের উপরও বিরক্ত হয়ে তাকে ইসরায়েল ছাড়তে বলেছে। দেখে শুনে মনে হচ্ছে যে ইউরোপের সবচাইতে ক্ষমতাধর দেশগুলো এখন আর ট্রাম্প এবং নেতানিয়াহু এই দুইজনকেই পাত্তা দিচ্ছে না। দেখেন আপনি, সমস্ত ইউরোপ যারা খ্রিস্টান দেশ তারাও কিন্তু এই ট্রাম্প এবং ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন ইসরায়েলের বন্ধু আছে শুধু আমেরিকা আর এই গুটি কয়েক আরব দেশ যারা কিনা রাজতন্ত্র চালু করে রেখেছে, এই 4-5টা আরব দেশ, এছাড়া ইসরায়েলের কোনো বন্ধু নাই। আর এই ট্রাম্প এবং নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে আমেরিকান অধ্যাপক ফিঙ্কেলস্টাইন গতকাল রাতে বলেছেন যে আলোচনা যাই হোক না কেন ট্রাম্প ইরান থেকে সরে দাঁড়াবে। এরপর তিনি যুক্তি হিসাবে বলেছেন যে ট্রাম্প হচ্ছে এমন একজন মানুষ যে কিনা সবসময় নিজের কথা চিন্তা করে, দেশের কথা না, এবং সে সবসময় ভাইরাল থাকতে চায়, আলোচনায় থাকতে চায়। এরপর তিনি বলেছেন যে ট্রাম্পকে এরপর নতুন করে আর একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে হবে, তখনই সবাই ইরানকে ভুলে যাবে। যেমন ট্রাম্প হঠাৎ করে কিউবা আক্রমণ করলো বা কলম্বিয়া আক্রমণ করলো বা গ্রিনল্যান্ড দখল করে নিল, তখন সবাই আবার ইরানকে ভুলে যাবে। এভাবেই ট্রাম্প যাতে মানুষ ইরানের কথা ভুলে যায়, এজন্য নতুন একটা যুদ্ধ করে পুরানটাকে তিনি ভুলে দিতে পারেন, কারণ তার আলোচনায় থাকতেই হবে। ট্রাম্প এভাবেই সবসময় আলোচনায় থাকতে চায়। যেই রাতে ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল, হাজারো বছরের পুরানো সভ্যতা, সেই রাতে ইরানের নারী পুরুষ শিশুবৃদ্ধ সবাই ওদের সভ্যতার প্রতীক বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজ দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে শুধু ট্রাম্প না, পুরো বিশ্বের মানুষ বুঝে গিয়েছে ইরানিদের আর যাই হোক হারানো সম্ভব না।
আল জাজিরার বিখ্যাত লেখক রামি কৌরি আজ তার এক কলামে লিখেছেন যে আমেরিকার জন্য এটা শুধু সরে যাওয়ার মতো সাধারণ পথই নয়, বরং জীবন বাঁচানোর জন্য একটা ইজেকশন সিট। আমেরিকার জন্য কিন্তু ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তিটা কিন্তু একটা ইজেকশন সিট। আমেরিকার এছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এই যুদ্ধবিরতি এবং আলোচনাটা সাম্রাজ্যবাদী আমেরিকার জন্য এখন শুধু সরে যাওয়াই নয়, একটা বিমান বিধ্বস্ত হলে পাইলট যেমন ইজেকশন সিটে পুশ করে প্যারাসুট দিয়ে জীবন বাঁচাতে নিচে নেমে আসে, ঠিক সেই অবস্থায় আছে ট্রাম্প এবং আমেরিকা। আমেরিকান সাম্রাজ্য এখন প্যারাসুট দিয়ে জীবন বাঁচাতে নিচে নামতে থাকা ওই পাইলটের মতোই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মাঝামাঝি আছে। দর্শক, আমরাও দেখি কি আলোচনা হয়। সবাই তো এলো, এসে তারা রেস্ট নিচ্ছে, একটু পরে আলোচনা শুরু হওয়ার কথা, তো দেখা যাক আলোচনা কি হয়। তবে আমি না কেমন যেন আশাবাদী না, কারণ আমেরিকা ইসরায়েল এরা তো আসলে এক কথার মানুষ না। এরা বারে বারে আলোচনা করেছে, বারে ভঙ্গ করেছে। বাট আমরা দেখি আসলে ট্রাম্পের মতো লোক, আসলে ট্রাম্পকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। ট্রাম্প হচ্ছে কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। সুতরাং আমরাও দেখি আসলে আলোচনা কোন দিকে গড়ায়। ওদিকে ইরানকে দেখে মনে হচ্ছে যে ইরান কোনো ছাড় দিতে রাজি না। সুতরাং দেখা যাক কি হয়।